পালিত হল দক্ষিণ হাওড়া মুক্তধারা আয়োজিত বিশ্ব পিতৃ দিবস ও ডক্টর দিবস। আজ 13 জুলাই শুক্রবার কলকাতার রাজবাড়ী হোটেলে দক্ষিণ হাওড়া মুক্তধারা আয়োজিত জয়দীপ দে উদ্যোগে 2 জুলাই বৃহস্পতিবার ঠিক সন্ধে 6টায় স্বনামধন্য অতিথিদের উপস্থিতিতে পালিত হল বিশ্ব পিতৃ দিবস ও ডক্টর দিবস। অনুষ্ঠান চলে সন্ধে 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এই অনুষ্ঠান উপলক্ষে সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গকে নিয়ে সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ডক্টর, শিল্পী, রাজনীতিবিদ, অভিনেতা, অভিনেত্রী, বাচিক শিল্পী সহ একাধিক সম্মানীয় অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মনোময় হয়ে ওঠে এবং প্রেক্ষাগৃহটি ভরে ওঠে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল মাননীয়া বিধায়িকা পূর্ণিমা চক্রবর্তী ও বিধায়ক সজল ঘোষ মহাশয়, কিন্তু কোনো কারণে তাহারা উপস্থিত হতে পারেননি। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন স্তরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সমাজের বিভিন্ন স্তরের পিতা ও চিকিৎসকদের, এমনকি রাজনীতিবিদ, সেনাকর্মী, ক্রীড়াবিদদের হাতে পিতৃরত্ন ও শিবারত্ন সম্মান তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদিশা কালিকা দাশগুপ্ত, আইপিএস অফিসার, মিক সায়ন্তনী ঘোষ, রূপান্তরগামী, আইনজীবী ও নৃত্যশিল্পী, ডক্টর অভিজিৎ দাস, চিকিৎসক, লিসা ব্যানার্জি, প্রিন্সিপাল ক্যালকাটা ব্লেন্ড স্কুল, অহনা চক্রবর্তী, ব্লাইন্ড সঙ্গীত শিল্পী, বিপিন গনোত্রা, পদ্মশ্রী খ্যাত, ভাস্কর চ্যাটার্জি, অভিনেতা, সতীনাথ মুখোপাধ্যায়, বাচিক শিল্পী, শান্তি দাস, এসপি, ডক্টর সঞ্চয়ন মণ্ডল, ক্যান্সার বিশেষজ্ঞ, অনিশ দাশগুপ্ত, আইএএস, রিচা শর্মা, অভিনেত্রী, ডক্টর অংশু সেন, চিকিৎসক ও সঙ্গীত শিল্পী, জাকির খান, প্রিন্সিপাল সহ একাধিক গুণী ব্যক্তিরা মঞ্চে উপস্থিত সকল অতিথিদের উত্তরীয় ও ব্যাজ পরিয়ে সম্মানিত করেন। সুন্দরময়ী অনুষ্ঠানকে স্বাগত জানিয়েছেন উপস্থিত স্বনামধন্য অতিথিরা এবং মাতাপিতারা। তাহারা বলেন, এরকম সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে যে সম্মান গুণীজনদের হাতে তুলে দিয়েছেন মুক্তধারা সংস্থা, আমরা আপ্লুত, আমরা গর্বিত। মুক্তধারা যে ধরনের সামাজিক প্রয়াস কাজকর্মের মধ্য দিয়ে তুলে ধরেন, সত্যি এটি একটি আলাদা নজিরবিহীন ঘটনা। তাহারা আরও নতুন নতুন সামাজিক কাজে এগিয়ে যাক, এটাই আমাদের বার্তা। রিপোর্টার শম্পা দাস, কলকাতা। আচ্ছা, আমার তোমার কাছে সবার আগে প্রথম প্রশ্ন, এই যে সোসাইটিতে সমাজে অনেক রকম শুনতে হয়, এইরকম সেরকম, সেখান থেকে নিজেকে মোটিভেট করছো, আজকের দিনে থেকে এতটা সাকসেসফুল যে তুমি হয়েছে, কীভাবে নিজেকে তুমি মোটিভেট করেছো, কীভাবে নিজের লাইফটাকে প্ল্যান করেছো? প্রথম কথা হচ্ছে যে আমি কোনোদিন সবসময় আমি নিজেকে খুব পজিটিভনেসের মধ্যে দিয়ে রাখতাম এবং আমি মনে করতাম যে আমি সেটাই আমার কাছে সবচেয়ে বড় আমার পরিচয়। সেটা সমাজ কি বলুক কি মানুষ কি বলুক, সেটার উপরে আমি কখনো নিজেকে ভাবিনি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি সেদিনই পুরোপুরি সাকসেসফুল হব যেদিন আমাদের মতো মানুষদের আরও অ্যাকসেপ্টেন্সের জায়গাটা অনেক বাড়বে। যেভাবে আজকে এই যে অনুষ্ঠান, এরকম ধরনের আরও অনুষ্ঠান হচ্ছে, এই যে অ্যাকসেপ্টেন্সের জায়গাটা বাড়ছে। আমরা যখন স্কুলে পড়তাম সেই সময়টা এই তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডার ব্যাপারটা এতটা মানুষ জানতো না। সমাজটা আস্তে আস্তে বদলাচ্ছে, এখনকার যে জেনারেশন তারা আরও অনেক বেশি প্রোগ্রেসিভ, তারা অনেক বেশি এই জিনিসগুলোকে নিয়ে ভাবে। সেজন্য আমার খুব ভালো লাগে যে সময়টা বদলাচ্ছে, আইন আসছে, আমাদের নিয়ে আইন এসেছে। তো সব কিছুই আমি বলবো যে আস্তে আস্তে দিন বদলাচ্ছে, কোনো আন্দোলনই তো একদিনে সফল হয় না। আর আমার ক্ষেত্রে যেটা সবচেয়ে আমি পেয়েছি আমার বাবা মাকে, যেটা আমার সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম আর কি, যেটা অনেক ক্ষেত্রেই আমাদের পরিবার মেনে নেয় না, কিন্তু আমার ক্ষেত্রে আমার বাবা মা, আমার কলেজ, আমার স্কুল লাইফ, সব ক্ষেত্রেই আমি সবাই সহযোগিতা পেয়েছি এবং তার জন্যই আমি আজকে এই জায়গাটায় আসতে পেরেছি। আর সবচেয়ে বড় কথা, স্ট্রাগেলটা আমার কাছে একটা সবচেয়ে ভীষণ রকম একটা ছন্দের মতো। আমি যেহেতু নিজে লয়ের পাশাপাশি আইনজীবী, পাশে একজন ডান্সার, আমি রূপান্তরকামীদের নিয়ে আমার একটি নাচের দলও আছে, রুদ্রপলাশ। তো আমি সবসময় ওদেরকে একটা কথাই বলি যে উই অল আর ইকুয়াল, এবং এই ইকুয়াল অপরচুনিটি আর এই জায়গাটা যদি আমি মনের মধ্যে একবার বুঝিয়ে নিই, তাহলে কারুর কোনো জায়গা থেকে আমাকে ছোট করার কোনো অধিকার এই পৃথিবীতে নেই, এবং আমাদের সংবিধানও সেই কথা বলে। সেই জায়গাটা থেকেই আমি নিজেকে অনেক বেশি করে মোটিভেট। আচ্ছা, আমার তোমার কাছে প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে এই জেনারেশনকে তুমি কীভাবে গাইড করবে যাতে তারা যতটা পারে ক্যান্সার মুক্ত হতে পারে? এটা একটা খুব প্রাসঙ্গিক এবং অত্যন্ত ভালো প্রশ্ন। প্রথম কথা বলি যে প্রথম কথা যেটা বলবো সেটা ভীষণ কিছু আশার কথা নয়। তার কারণ হচ্ছে যে ক্যান্সার এমন একটি অসুখ যেটির কোনো নির্দিষ্ট একটি বা দুটি
কারণ এই রকমভাবে কিন্তু কিছু বলা যায় না। যে কোনো জিনিস কিন্তু ক্যান্সারের কারণ হতে পারে, এবং আমাদের এই প্রকৃতিতেই হাজার হাজার জিনিস আছে যেগুলো মানুষের দেহে ক্যান্সার তৈরি করতে পারে। তারপরে আবার হচ্ছে যে একজন মানুষের জন্য যে জিনিসটা হয়তো ক্যান্সার তৈরি করতে পারবে, আর একজনকে সেটা নাও করতে পারে। সেই জন্য ব্যাপারটা খুব জটিল আর কি। তার ফলে যে অসুখ খুব জটিল হয়, যেমন আমি বলছি এমনকি এইডস যেমন একটি খুব দুরূহ রোগ, কিন্তু আমরা জানি যে এইডস কেন হয়, একটা ভাইরাসের জন্য হয়। তাহলে চিকিৎসা পদ্ধতি, সেই ভাইরাসের এগেনস্টে চিকিৎসা পদ্ধতি তৈরি করাটা অনেক সহজ হয়। কিন্তু আমি যদি আমার শত্রুকে ভালো করে না চিনি, তাহলে সেক্ষেত্রে কার এগেনস্টে আমরা মানে প্রতিরোধ ক্ষমতা তৈরি করব কি করে? আবার আরেক দিক থেকে ক্যান্সার যখন হয় মানুষের, তখন সে যেহেতু শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতাকেও নষ্ট করে দেয়, তার ফলে আরও জটিল থেকে জটিলতর হয়ে ওঠে পুরো পরিবেশটা শরীরের মধ্যে। কিন্তু এবার একটু আসার কথা বলবো যে কিছুটা আমরা নিশ্চয়ই নিয়ন্ত্রণ করতে পারি। প্রথম কথা, এখন তো ক্যান্সার চিকিৎসার এবং ক্যান্সার যে হয়েছে এটা ধরার, যাকে ডিটেকশন বলে, সেইটা ডায়াগনোসিস, তার পদ্ধতির অনেক পরিবর্তন হয়েছে এবং অনেক ভালো ভালো পদ্ধতি এসছে। সেরকম ক্যান্সার চিকিৎসারও প্রচুর এখন অন্য রকমের পদ্ধতি এসছে। বিশেষত যেটি সবচেয়ে নতুন পদ্ধতি, যে ইমিউনোথেরাপি অফ ক্যান্সার, যেখানে ওই যে আমি বললাম যে শরীরের প্রতিরোধ ক্ষমতাটা নষ্ট হয়ে যায়, ইমিউনোথেরাপিতে আবার শরীরের প্রতিরোধ ক্ষমতাকে জাগিয়ে তুলে তাকেই ক্যান্সারের এগেনস্টে কাজে লাগানো, সেটাই হচ্ছে ইমিউনোথেরাপি। আচ্ছা, আমার আপনার কাছে প্রশ্ন, এই আজকে এত সুন্দর একটা জায়গা, পরিবেশ, যেখানে সাধারণ মানুষ, ইয়াং জেনারেশন বা প্রতিটা মানুষকে মোটিভেট করে তুলছে দুটো টপিক নিয়ে, সেখানে আপনার সবুজ সংকল্প, আপনাদের যে ব্র্যান্ড, তাকে যে এখানে আপনি আনতে পেরেছেন, সেখানে কীরকম লাগছে? সবার আগে ধন্যবাদ জানাই মুক্তধারা ফাউন্ডেশনের কর্ণধার জয়দীপকে, যে এখানে যিনি আমায় আসতে বলেছেন। এবং আমাদের মূল কাজ হচ্ছে সবুজ বাঁচানো, সে যে কোনো প্ল্যাটফর্ম হোক, বিয়েবাড়ি থেকে অন্নপ্রাশন থেকে শুরু করে বইমেলা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, রেল, স্কাউট, রক্তদান শিবির, আমরা বিভিন্ন প্রান্তে চেষ্টা করছি যে সবুজকে বাঁচিয়ে তুলতে হবে। তাই এবং স্মৃতির উদ্দেশ্যে বৃক্ষরোপণ হয়। নারী শক্তি দশভূজা আমাদের সবুজ সংকল্পের আরেকটি প্রজেক্ট আছে, যে নারী শক্তি দশভূজা, তাদের নামাঙ্কিত বৃক্ষরোপণ। আমি আমার মায়ের নামে যে কারণে দিল্লির ইন্ডিয়া গেটের পাশে একটি বট বৃক্ষরোপণ করতে পেরেছি 2024-এ। দীর্ঘ 15-17 বছরের এই জার্নি 2009 থেকে শুরু করতে পেরেছিলাম। তাই সংকল্প নিয়েছিলাম সবুজকে বাঁচাবো। আমাদের পুরো পরিবার তার জন্য একদম অ্যাক্টিভ সব সময়, যে আমরা সবুজের বার্তা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে বহু মানুষের কাছে পৌঁছাবো। তাই কবিবাচিক সাহিত্য পরিবার থেকে শুরু করে রবীন্দ্র সদন এবং এই অন্যান্য সংগঠন যারা আছেন, শুধু সংগঠন নয়, বিভিন্ন রাজনৈতিক দলের যে কোনো অনুষ্ঠান বা রক্তদান শিবির, আমরা চেষ্টা করি সেই সবুজের বার্তা নিয়ে তাদের পাশে পৌঁছাতে। আচ্ছা, আপনার এই কাজ আপনাকে কীভাবে মোটিভেট করছে? আমি খুব খুশি। যেমন দেখুন, আজকে দীর্ঘ পথ চলায় বহু ভালো মানুষ পেয়েছি, যে মানুষ এখনও বেশিরভাগ ভালো মানুষ আছে, এটা বুঝতে পেরেছি যে আমাদের এই পৃথিবীতে বেশিরভাগ ভালো মানুষ আছে। তাই কাজেই সাথে শুধু মানুষের জন্যই কাজ করি না, কিছু ফলের গাছ লাগাই যে পশু পাখিরা বাঁচবে। তা আমাদের একটা ট্যাগলাইন লেখা আছে, দেখবেন আপনারা, ফলো করবেন আমাদের ব্যানারের নিচে, এবং বৃক্ষরোপণ করা হোক জীব জগৎ রক্ষার্থে। তাই আমরা সমগ্র জীব জগতের জন্যই এই চেষ্টা। আর সাথে কিছু বাংলা সিনেমার ডিরেক্টর, প্রডিউসার যারা ছিলেন বা আছেন, তাদেরকেও বলেছি যে আপনারা ধূমপান নিষেধ যে সিনেমায় প্রথমেই লেখা থাকে, তা আপনারা যদি এই ট্যাগলাইনটা দেন যে বৃক্ষরোপণ করা হোক জীব জগৎ রক্ষার্থে, আশা করি ভালো হবে। আমি দিদিকেও পেয়েছি, সে দিদি একটু আসবেন। দিদিও একটি সিনেমা সামনেই বেরোচ্ছে, যেটা আঁখি, ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের একটি ছাত্রী, তাকে নিয়ে দিদি সিনেমা তৈরি করেছেন, আঁখি। তাই দিদিকেও আমি বললাম, দিদি আপনি বলুন যে আমরা যে বললাম আপনাকে যে বৃক্ষরোপণের ব্যাপারটা যদি সিনেমার মধ্যে তুলে ধরা যায়। প্রপোজালটা খুব সুন্দর। সিনেমার প্রথমে দিলে নিশ্চয়ই মানুষ এটা জানার দরকার, মানুষের মধ্যেই জাগরণটা দরকার। আমার খুব ভালো লাগলো, আমি আজকে পেয়েছি। আমার পরবর্তী সিনেমা আসছে অশরীরী, তো অশরীরীর প্রথমেই আমি এই ক্যাপশনটা রাখবো।
আমার খুব ভালো লেগেছে যে ও একটা সবুজকে কেন্দ্র করে যে মেসেজটা দিয়েছে ওটা আমি প্রথমেই রাখবো। অনেক জন্য রইল সেই সিনেমা সুপার হিট হোক এবং বাংলা ছাড়িয়ে বাংলা দেশের বিভিন্ন প্রান্তে, এখন তো ডিজিটাল মিডিয়ার যুগ, তা আমরা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আমরা দেখতে পারবো। আশা রাখি সকলে ভালো থাকবেন, দিদিও ভালো থাকবেন। আচ্ছা, আজকে ওয়ার্ল্ড কিডনি ক্যান্সার ডে। সেই প্রোগ্রামে দাঁড়িয়ে আমি আপনাকে সবার আগে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, আপনি সাধারণ মানুষকে কী সাজেশনস দেবেন বা কীভাবে গাইড করবেন যাতে তারা মোটামুটি বুঝতে পারে যে হ্যাঁ, আমি ক্যান্সারের সঙ্গে হয়তো খুব শীঘ্রই যুদ্ধ করতে যাচ্ছি বা মেবি আই এম এফেক্টেড। তো কী কী মানে সাইন তারা দেখলে তারা বুঝবে? ইয়েস, যেটা বলার কারণ যে আজকে এই ওয়ার্ল্ড কিডনি ডেতে কিডনি ক্যান্সার আমাদের কাছে, আমি অ্যাজ আ মেডিকেল অঙ্কোলজিস্ট সিনিয়র কনসালটেন্ট, আমাদের কাছে রেগুলারই এই ধরনের পেশেন্ট আমরা দেখতে পাই। অনেক সময় দেখি যে স্টেজ 4 বা অন্তিম পর্যায়ের যে কিডনি ক্যান্সার, যেটা ছড়িয়ে গেছে প্রাইমারি কিডনি বা যকৃৎ যেটাকে বলছি সেখান থেকে শরীরের অন্য প্রান্তে, এটাকে বলে স্টেজ 4 বা অন্তিম পর্যায়ে। এবং তার যে প্রিলিমিনারি যে অ্যালার্মিং সাইন্স অ্যান্ড সিমটম, সেগুলো হচ্ছে পেচ্ছাপের সাথে রক্ত পড়া বা ব্লাড ইন ইউরিন, এটা হচ্ছে মোস্ট কমন সিমটম। এছাড়া আরও কিছু সিমটম দেখা দিতে পারে পেশেন্টের, যেটা হচ্ছে ব্যাক পেন, লো ব্যাক পেন, পেছনে ব্যথা হচ্ছে বা পেছনে হেভিনেস অফ দ্য ব্যাক সাইড অফ দ্য ওয়ান সাইড, যেমন লেফট সাইডে যদি কিডনিতে প্রবলেম হয় লেফট সাইডে ভারী লাগতে পারে, বা ডান দিকে যদি হয় ডান দিকে ভারী লাগতে পারে। আর এই পেশেন্টের ক্ষেত্রে যখন আমরা প্রথম আমাদের ওপিডিতে আসে, আমরা ফুল বডি একটা ইমেজিং করে দেখি যে কোথায় কোথায় ক্যান্সারের স্পটটা রয়েছে। এবং মোস্ট কমন ডায়াগনোসিস হচ্ছে করা বায়োপসি, যদি মেটাস্ট্যাটিক কনফার্ম হয়। এবং তারপরে আমাদের নতুন ধরনের যে থেরাপি রয়েছে, ইমিউনোথেরাপি প্লাস টার্গেটেড থেরাপির কম্বিনেশন। কারণ কিডনি ক্যান্সার এমন একটা ক্যান্সার যেখানে নর্মাল ট্র্যাডিশনাল কেমোথেরাপি কাজ করে না, সেই জন্য আমাদের বাই ডিফল্ট ইমিউনোথেরাপি এবং টার্গেটেড থেরাপির কম্বিনেশন দিয়ে পেশেন্টকে অনেক বছর সুস্থ রাখা যায়। সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এই ধরনের অ্যালার্মিং সাইন্স অ্যান্ড সিমটম দেখবেন, এটা নর্মাল ইউটিআই বা অন্য কোনো ইউরিনারি ইনফেকশন বলে একদম ভুল করবেন না। ইমিডিয়েটলি আমাদের কাছে আসুন মেডিকেল অঙ্কোলজিস্টের কাছে, যাতে আমরা খুব তাড়াতাড়ি আপনাদের ডায়াগনোসিস করে খুব তাড়াতাড়ি রিপোর্ট বার করে কনফার্ম করতে পারি এবং তার যে স্পেসিফিক ট্রিটমেন্ট সেটা যদি দিতে পারি। আচ্ছা, আমার আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এই জেনারেশন স্পেশালি জেন। আচ্ছা, আমার দিদির কাছে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, তুমি কলকাতা রাজবাড়ি ওনার, আমাদের ফার্স্ট প্রশ্ন যেটা সেটা হচ্ছে, এই এত ভালো একটা কজ বা একটা ইভেন্ট তুমি যে তোমার এখানে করাতে পেরেছো, তাতে তোমার কতটা প্রাউড ফিল হয়েছে? খুবই প্রাউড ফিল। আচ্ছা, মানে এটা কতটা মোটিভেট করছে তোমাকে প্রফেশনাল লাইফে? জয়দীপ যত কাজই করে আমি চেষ্টা করি কিছু কিছুভাবে জয়দীপের পাশে থাকতে, কারণ আমি এই ধরনের কজগুলোকে খুব ভালোবাসি, কিন্তু আমি সামনে থাকতে পছন্দ করি না। আমি সবসময় বলি যে আমাকে পেছনে রাখো। আচ্ছা, আমার জয়দীপটাকে প্রশ্ন, সেটা তুমি যে এই ইভেন্টটা অর্গানাইজ করছো, সেটা তোমাকে সেম প্রশ্ন, কতটা মোটিভেট করছে? প্রথম প্রশ্নটা আমার অ্যাকচুয়ালি কতটা মোটিভেট করছে বলতে, আমি বিগত 6 বছর হচ্ছে এই আমার এই পিতৃরত্ন সম্মান বা মাতৃরত্ন সম্মান যেটা, আর এবং ডক্টর যে ডে, এটা আমরা কলকাতা ব্লাইন্ড স্কুলেও করেছি। কারণ মডিফাই বলছে আমি জানি না, অনেকেই অনেক বড়োভাবে অনেক কিছু করে। এবছর সবচেয়ে বড় সাপোর্ট করেছে হচ্ছে আমাদের দিদি সুমিতা দি, আমাকে কলকাতা রাজবাড়ি এই সাপোর্টটা করেছে। এবং আমি এইখান থেকে একটা জিনিস বলতে চাইছি যে সমাজের পিতা মানে মায়েরও যেমন বিশাল বড় অবদান, একটা বাবারও বিশাল বড়। এখানে দেখেছেন কিছু কিছু মানুষ এসেছিল, তাদের ছেলেদের জন্য তারা কি নিরলস পরিশ্রম করে, তারা কেউ হ্যান্ডিক্যাপ, ডিসএবিলিটি এই সমস্ত। দেখতে পেয়েছেন অহনা সারেগামা পায়ের ব্লাইন্ড সঙ্গীত শিল্পী, তারও বাবা মায়ের অকুণ্ঠ চেষ্টা, এই দিয়েই আমরা একটা পিতৃরত্ন সম্মান প্রদান করলাম। আচ্ছা, আজকে ওয়ার্ল্ড কিডনি ডে, তো এই আগামী প্রজন্ম বা এখনকার যারা জেনজি বলতে, তাদেরকে আপনি কতটা অ্যাওয়্যার করবেন মানে পজিটিভ থাকার জন্যে, ফিট থাকার জন্যে? কারণ এখন অনেক সব কিছুই খুব
অ্যাবনর্মালভাবে লোকে জীবনবাস করছে, এই জেনজি বা এই জেনারেশন স্পেশালি, তাদেরকে আপনি কীভাবে গাইড করবেন? না, যে কোনো জিনিসের ক্ষেত্রে যেমন তেমনি জীবনের ক্ষেত্রে একটা ডিসিপ্লিন মেনে না চললে কিন্তু আখেরে ক্ষতি আছে। এটা মনে হয় সে জেনজি হোক আর যেই হোক সে নিশ্চয়ই বুঝবে, এবং সেটা বুঝবে বলেই তাদের আরও বেশি করে সতর্ক হওয়াটা দরকার। এটা হয় কি, আমি যদি আমার শরীর সম্পর্কে সতর্ক না থাকি, আমি যদি সেটা ঠিকমতো টেক কেয়ার না করি, তাহলে অল্প বয়সেই খুব বেশি রকম রোগে ভোগার একটা সম্ভাবনা থেকে যাবে, সেটা কখনোই ডিজায়ার্ড নয়। ফলে আর কিডনি এমন একটা ব্যাপার যে এটা ছাড়া মানে ইনফ্যাক্ট আমাদের শরীরের সবকটা অর্গ্যানেরই আলাদা আলাদা রকম একটা এফেক্ট আছে। তো এদের প্রত্যেকটা সম্পর্কেই আমাদের সচেতন থাকা দরকার। আর বিশেষ করে যারা এখন একেবারে ইউথ যারা, তাদের একটু এক্সট্রাভ্যাগান্ট হওয়ার একটা প্রবণতা থাকেই। তারা খুব ছোট থেকে অনেক কিছুতে এক্সপোজড, যে কারণে এই এক্সট্রাভ্যাগান্ট হওয়ার প্রবণতাটা আরও বেশি। কিন্তু তার মধ্যেও যদি ডিসিপ্লিনটাকে মেনটেন না করে, তাহলে কিন্তু এটুকু তারা নিশ্চয়ই বুঝবে। দে আর ভেরি ইন্টেলিজেন্ট, অনেক সাপ, তাদের আইকিউ আমাদের আগের জেনারেশন থেকে অনেক বেশি তীব্র ক্ষিপ্র। আই থিঙ্ক দে শুড রিয়ালাইজ। আচ্ছা, আমার আপনার কাছে প্রশ্ন, যে সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে তারা ক্যান্সারের সঙ্গে লড়াই করতে চলেছে বা তারা এফেক্ট হচ্ছে, কীভাবে তাহলে সেটা মানে তারা বাড়ির থেকে বুঝতে পারে? ঠিক, কিছু উপসর্গ তো স্বভাবতই দেখতে পাওয়া যায়। কারণ যদি দ্রুত ওজন হ্রাস হয়, কোনো গলার মধ্যে যদি কোনো আলসার দেখতে পাওয়া যায়, সেটা কখনো চট করে সারছে না, ক্রমাগত বড় হচ্ছে, যদি কখনো কোথাও কোনো গলার মধ্যে কোনো গুঠলি বা লিম্ফ নোড দেখতে পাওয়া যায়, যদি কখনো কাশির সাথে রক্ত পড়া অথবা বমির সাথে রক্ত পড়া, স্টুলের সাথে রক্তক্ষরণ হওয়া, এই সমস্ত প্রভৃতি লক্ষণ যদি দেখতে পাওয়া যায়, তাহলে ক্যান্সার রোগের প্রাথমিক উপসর্গ হিসাবে সেগুলো গণ্য করা যেতে পারে। এবং এছাড়া অন্যান্য উপসর্গ থাকতে পারে, যেমন মাথা ব্যথা, যদি ব্রেন টিউমার হয়, মাথা ব্যথা, ডাবল ভিশন বা একটা জিনিসকে দুটো করে দেখা, মাথা ঘোরানো, বমি পাওয়া, এগুলো কিন্তু ব্রেন টিউমারের লক্ষণ হিসেবে পরিগণিত হতে পারে। সুতরাং এই উপসর্গগুলো যদি সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করা যায়, তাহলে কিন্তু আর্লি ডিটেকশন অফ ক্যান্সার সম্ভব। আনহেলদি লাইফ, খেলাধুলা নেই, মাঠ নেই, সেই জন্য তো তাদেরকে আপনি কীভাবে গাইড করবেন যে তারা যেন ক্যান্সারের থেকে যতটা পারে এড়িয়ে যেতে পারে? হ্যাঁ, যেটা হচ্ছে ক্যান্সারের কিছু আছে নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, কিছু আছে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। মডিফাইবল রিস্ক ফ্যাক্টরসগুলো আমাদের হাতে আছে, যেগুলো আমরা চেঞ্জ করতে পারি চাইলে। যেমন যেটা আমরা বললাম যে লাইফস্টাইল মডিফিকেশন, যে ধূমপান না করা, সিগারেট স্মোকিং। আজকে জেনজিসদের মধ্যে যেটা আমি কমন যেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে কলেজ গোয়ার্স, ইভেন স্কুল গোয়ার্সদের মধ্যে দেখতে পাচ্ছি, ছেলে এবং মেয়েদের মধ্যে আমি দেখেছি এই স্মোকিংয়ের প্রাদুর্ভাবটা অনেক বেড়ে গেছে। এবং তারপরে দেখা যাচ্ছে কন্টিনিউয়াস তারা অ্যাডিকশানে পড়ে যাচ্ছে এই স্মোকিংটাকে, এবং এই স্মোকিংটাকে লং টার্ম কন্টিনিউ করার পর দেখা যাচ্ছে এটা পার্মানেন্ট ড্যামেজ করছে, সেটা লাং ড্যামেজ হোক, ইউরিনারি ড্যামেজ হোক, ব্লাডার ড্যামেজ হোক, প্রস্টেট, বিভিন্ন রকম। এছাড়া ওবেসিটি একটা অন্য একটা প্রয়োজন। আজকে আমরা জানি আমাদের খুব ফাস্ট লাইফ, আরবানাইজেশনের সাথে সাথে আমাদের ফাস্ট লাইফের সাথে সাথে আমাদের ফুড হ্যাবিট, কুকিং করার যে টাইম, সেই জিনিসটা কমে গেছে। মানুষের টাইম পাচ্ছে না রান্না করতে, তার ফলে কি তারা বাই ডিফল্ট ফাস্ট ফুড বা অন্য ধরনের ফুড তারা পারচেস করছে, যাতে তাদের টাইমটাকে সেভ করা যায়। এবং এই পারচেস ফুড এবং প্রসেস ফুড খাওয়ার ফলে যেটা হচ্ছে, যেটা বিজ্ঞানসম্মত আমাদের ডাকা বা ডকুমেন্টেড রয়েছে, যেটা কিন্তু ইন ফিউচার আমাদের ক্যান্সার ডেভেলপমেন্টের ক্ষেত্রে হেল্প করছে, অগমেন্ট করছে টিউমার প্রলিফারেশনের ক্ষেত্রে। তো আমরা এই ধরনের লাইফস্টাইল, এবং আরেকটা হচ্ছে যারা নাইট শিফটে কাজ করছে তাদের ক্ষেত্রে কী হচ্ছে, স্লিপ প্যাটার্ন ডিস্টার্ব হয়ে যাচ্ছে। এবং এটা দেখা যাচ্ছে ক্রনিক স্ট্রেস ক্যান গিভ ইউ ইন দ্য বডি ক্রনিক ইনফ্ল্যামেশন, এবং ক্রনিক ইনফ্ল্যামেশন থেকে আজকে বডির যে এপিথেলিয়াম সেগুলো চেঞ্জ হয়ে ক্যান্সারে পরিণত হচ্ছে। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো সাইন্স অ্যান্ড সিমটমস বললাম। এবং স্মোকিংয়ের ক্ষেত্রে ওয়ান অফ দ্য মোস্ট কমন হচ্ছে লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার, যেটার প্রাথমিক লক্ষণ হচ্ছে কাশির সাথে রক্তপাত হওয়া, কাফ উইথ হিমোপটিসিস। অনেক সময় লাং ক্যান্সার কিন্তু শুধু টিবি বলে অনেক সময় ডায়াগনোসিস করা হচ্ছে, আসল যে টিউমার মাস, যে টিউমার লাম্প, সেইটা কিন্তু মিস হয়ে যাচ্ছে।
তো সেই জন্য বেসিক কোনো এই ধরনের সিমটমস আসলে অবশ্যই অঙ্কোলজিস্টের সাথে পরামর্শ করুন, স্পেশালি মেডিকেল অঙ্কোলজিস্টদের কাছে, যাতে তারা সঙ্গে সঙ্গে টিউমার মাস থেকে কোনো একটা বায়োপসি করে প্রমাণ করতে পারে যে টিউমারটা ক্যান্সার পরিণত হয়েছে কিনা। আরেকটি বিষয়, যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের এই যে যারা বিভিন্ন সাংবাদিক বন্ধুরা, বিভিন্ন সংবাদ মাধ্যম যে এই খবরগুলো তুলে ধরেন বিভিন্ন জায়গায়, তারা বহু পরিশ্রম করে, ঝড় জল বৃষ্টি নানান খবর তো আছেই, সাথে এই সবুজায়নের বার্তা এবং অন্যান্য সামাজিক বার্তা যে তুলে ধরেন বহু মানুষের কাছে পৌঁছে যায়। তা আমরাও তাদের কাছে কৃতজ্ঞ, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং অন্তর থেকে শ্রদ্ধা জানাই। পোর্টাল নিউজ থেকে শুরু করে বড় বড় যত নিউজ আছে প্রত্যেক সাংবাদিক বন্ধুকে এবং সংবাদ মাধ্যমকে, আপনারাও ভালো থাকবেন, সবুজে থাকুন, সবুজ গাছ লাগান, এই বিশ্বকে বাঁচান, এই ধরিত্রী মাকে বাঁচান, ভালো থাকবেন।